হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আমি শান্ত বলছি পরিডিমি থেকে। আজকে আমরা জুলজি 2026 সালের যে বোর্ড পরীক্ষার কোশ্চেন আছে সেটি সলভ করব। তো তোমরা যারা বোর্ড পরীক্ষা দিয়েছো এবং যারা 27-এ বোর্ড পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই কোশ্চেন সলভটা দেখা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই কোশ্চেনগুলো আজকে আমরা মূলত এমসিকিউতে কি থাকে, 4টা করে অপশন থাকে। এই 4টা অপশনকে আমরা ডিটেলসে আলোচনা করব। তোমাদেরকে দেখাবো কিভাবে কিভাবে তোমরা এই কোশ্চেনগুলোকে সলভ করবে, খুব ইজিলি একটা এমসিকিউ আনসার করতে পারো। প্লাস 4টা অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার এবং বাকি 3টা কেন রং সেটা নিয়েও আলোচনা করব। একদম টোটালি জুলজি 2026 সালের বোর্ড পরীক্ষার একদম সম্পূর্ণ সলিউশন আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, সো কয়েকটা পার্টে হতে পারে। তো তোমরা ধৈর্য সহকারে দেখবে আর পারলে একটি খাতা কলম নিয়ে বসবে। সো আমরা শুরু করি। ওকে, তো দেখো, আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে এটা, মূত্রের রং। মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতিতে? অর্থাৎ তোমার মূত্রের যে কালার, যে হালকা হলুদাভ একটা কালার হয়, এটা তুমি বুঝবে যখন তুমি পানি কম খাবে। তো পানি কম খেলে দেখবে মূত্রের রংটা প্রচন্ড হলুদ হইতেছে বা একটু বেশি হলুদ হচ্ছে, অথবা জন্ডিস হলেও দেখা যায় যে হলুদ হচ্ছে। তো এটার কারণ কি? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে তোমাদের এই কোশ্চেনটা অনেকটা 9-10 থেকে আসে। 9-10-এ তোমরা বায়োলজি ষষ্ঠ অধ্যায়ে পড়েছো, সরি ষষ্ঠ না, অষ্টম অধ্যায় ছিল রেচন। হ্যাঁ, ওইখানে একদম প্রথম পেজেই আছে যে মূত্রের রং হলুদ হওয়ার পেছনে মূলত তোমার কারণ হচ্ছে তোমার ইউরোক্রোম, তাই না? ইউরোক্রোম। চলো আমরা ইউরোক্রোম সম্পর্কে কিছু জানি। আমরা এখন ইউরোক্রোম সম্পর্কে কিছু জানি। আসো, দেখো ভাই, নামটা কি? ইউরো। এই যে ইউরো কথার মানে হচ্ছে ইউরিন। ইউরো কথার মানে কি? ইউরিন। আর এই যে ক্রোম কথার মানে হচ্ছে রঞ্জক বা রঙিন। অর্থাৎ আমাদের মূত্র, ইউরিন মানে তো মূত্র, তার মানে আমাদের মূত্রটা রঙিন হওয়ার পেছনে যে রঞ্জকটা দায়ী সেটাই হচ্ছে কি? এই ইউরোক্রোম। তো তোমরা অনেকে উত্তর বিলিরুবিনও বলতে পারো, বিলিভার্ডিনও বলতে পারো। কেন এগুলো উত্তর হলো না? আচ্ছা, ক্যারোটিন তো তোমরা চিনো। ক্যারোটিন হচ্ছে উদ্ভিদের এক ধরনের রঞ্জক পদার্থ। আমরা এটা এভাবে মনে রাখি, কতে ক্যারোটিন, কতে কমলা এবং রতে রেড। অর্থাৎ ক্যারোটিন হচ্ছে গাজরের যে বর্ণটা আছে, কমলা লাল বর্ণের বা কমলা রেড যাই বলি, আমরা এটা মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখি যে কমলা লাল বর্ণের জন্য দায়ী যে রঞ্জক সেটা হচ্ছে ক্যারোটিন। ঠিক আছে? আর বিলিরুবিন, বিলিভার্ডিন কি, চলো আমরা একটু জেনে নিই। ঠিক আছে, আসো। তোমরা হিমোগ্লোবিনের নাম শুনছো, তাই না? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? দেখো, এই যে ভেঙে ফেললাম, তাহলে হিম পাবো আর কি পাবো? গ্লোবিন পাবো। এই গ্লোবিনটা চলে যাবে, তার নিজস্ব অ্যামিনো অ্যাসিড তৈরি করবে, গ্লোবিউলিন বা অন্য কিছু একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে? আচ্ছা, আর এই যে হিমটা, আর এই আর এই যে হিম যেটা, এই হিমটাকে আমরা ভাঙলে পাবো দুইটা জিনিস। একটা হচ্ছে আয়রন এবং আরেকটা হচ্ছে কি? বিলি ভার্ডিন। আরেকটা পাবো বিলি ভার্ডিন। এই বিলি ভার্ডিন হচ্ছে মূলত সবুজ বর্ণের রঞ্জক, সবুজ বর্ণের রঞ্জক। বিলি ভার্ডিনকে বলা হয় সবুজ বর্ণের রঞ্জক। এই বিলিরুবিন থেকে পরবর্তীতে তৈরি হয় তোমার, আমি হলুদ কালারটাই দিচ্ছি, বিলি রুবিন। দুঃখিত, আমি একটু আবার লিখছি, বিলিরুবিন। বিলিরুবিন তৈরি হয় এবং এই বিলিরুবিনটা হচ্ছে ভাই মূলত হলুদ বর্ণের একটা রঞ্জক। ঠিক আছে, হলুদ রঞ্জক। ঠিক আছে, আচ্ছা। তো এগুলোও কিন্তু ভাই আমাদের মূত্র দিয়ে বের হয়, তাই না? বিলিভার্ডিন, বিলিরুবিন। হ্যাঁ, বিলিভার্ডিন খুব কম, বাট বিলিরুবিনটাই বেশি। সো এটা যেহেতু মূত্র দিয়ে বের হয়, তার মানে আমরা বলতে পারি যে হোয়াই নট,
এটা মূত্রের রঞ্জক পদার্থ। সো তোমরা অনেকেই আনসার করতে পারো, বা কেন বিলিভার্ডিন মূত্রের হলুদ বর্ণের জন্য দায়ী নয় কেন? এটা রিজন হচ্ছে এই বিলিভার্ডিন বেশ কয়েকটা বিক্রিয়ার করার মাধ্যমে এই ইউরোক্রোম নামক এক ধরনের উপাদান তৈরি করে। তার মানে এই ইউরোক্রোম কিন্তু মূলত আসছে ভাই এই বিলিরুবিন থেকে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আনসার হবে কি ইউরোক্রোম। কেন বিলিভার্ডিন না, সরি কেন বিলিরুবিন না, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার 2 নাম্বার এমসিকিউতে চলে যাব। দেখো একটা এমসিকিউ বোঝাইতে কত কিছু, মানে কত কিছু আছে একটা একটা এমসিকিউর ভেতরে। ঠিক আছে, আমরা 2 নাম্বার এমসিকিউতে চলে যাই। সো 2 নাম্বার এমসিকিউ দেখো ভাই, ক্লোরাইড শিফট হলে ক্লোরাইড কোন আয়নের সাথে যুক্ত হয়? ক্লোরাইড শিফটের ক্ষেত্রে ক্লোরাইড কোন আয়নের সাথে যুক্ত হয়? এটা মূলত তোমাদের জুলজি চ্যাপ্টার 5 থেকে আসছে। জুলজি চ্যাপ্টার 5 থেকে আসে, শ্বসন এবং শ্বাসক্রিয়া চ্যাপ্টারের নাম। আচ্ছা, তো দেখো খুব খেয়াল করো, টপিকটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহন হয়, সেই কার্বন ডাইঅক্সাইড পরিবহন টপিক থেকে। তো কার্বন ডাইঅক্সাইড বেশ কয়েকভাবে পরিবহন হয়। তো এর মধ্যে একটা হচ্ছে এই যে তোমার কার্বন ডাইঅক্সাইড পরিবহনের সময় তোমার হ্যামবার্গার শিফট নামে একটা শিফট আছে, সেই হ্যামবার্গার শিফট থেকে এই কোশ্চেনটা হয়েছে। ওকে, চলো আমরা একটু দেখি। তো আমরা একটু আরবিসি দেখি। হ্যাঁ, ধরো এটা হচ্ছে আমাদের আরবিসি। হ্যাঁ, আমি একটু বড় করে নিচ্ছি তাহলে হয়তো বেটার হবে। আরবিসি, ওকে ওকে, ধরো ধরো এটা হচ্ছে একটা আরবিসি। হ্যাঁ, একটু বড় করেই আঁকলাম। তো এই আরবিসিতে, এই আরবিসি, এটা হচ্ছে আরবিসি লোহিত রক্ত কণিকা। হ্যাঁ, এই আরবিসির ভেতরে তোমার টিস্যু থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড ঢুকছে। ওকে, টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করলো। কার্বনিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করলো। ওকে ওকে, হাইড্রোজেন আয়নটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, এইচএইচপি, অর্থাৎ হিমোগ্লোবিনিক অ্যাসিড ফর্ম করে। হিমোগ্লোবিনিক অ্যাসিড ফর্ম করে বা অ্যাসিড তৈরি করে। ওকে, বাইকার্বনেট আয়ন যেটা, সেটা দুইটা ভাগ হয়। একটা ভাগ তোমার আমাদের লোহিত রক্ত কণিকার ভেতরে পটাশিয়াম আয়ন থাকে, এই পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে। আমি একটু অন্য কালি দিই তাহলে তোমাদের মনে থাকবে। হ্যাঁ, আমি একটু সবুজ কালি দিচ্ছি। পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে লোহিত রক্ত কণিকার মধ্যে দিয়ে পরিবহন হয়। ওকে ওকে, আর কিছু বাইকার্বনেট কি করে তোমার বাহিরে বেরিয়ে যায়, বাহিরে বেরিয়ে সোডিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেটের সাথে সোডিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট ফর্ম করে করে সে রক্তরসের মাধ্যমে পরিবহন হয়, রক্তরস। ঠিক আছে, এটা হচ্ছে এই ঘটনাটা ঘটে হচ্ছে রক্তরসে। তো যেহেতু লোহিত রক্ত কণিকা থেকে একটা অ্যানায়ন বা 1 মোল অ্যানায়ন বেরিয়ে গেছে, তো এই জন্য আয়নের সাম্যতা রক্ষার জন্য রক্তরস থেকে ক্লোরাইড আয়ন ভেতরে ঢোকে, ক্লোরাইড আয়ন ভেতরে ঢোকে। এইটাকে বলা হয় ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। বিজ্ঞানী হ্যামবার্গার সর্বপ্রথম এই শিফটটাকে আবিষ্কার করছে, এই কারণে এটাকে বলা হয় ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট। ওকে, আসো কি বলছে আমরা একটু কোশ্চেনটা আবার পড়বো। ক্লোরাইড শিফট, এই যে ক্লোরাইড শিফট হলে ক্লোরাইড কোন আয়নের সাথে যুক্ত হয়? আচ্ছা, তো ক্লোরাইড মূলত বাহির থেকে ভেতরে ঢুকছে, তো অবশ্যই এটা কি একটা ঋণাত্মক আয়ন, তাই না? আমি একটু অন্য কালি দিচ্ছি। এটা কি একটা ঋণাত্মক আয়ন। সো ঋণাত্মক আয়ন অবশ্যই কার সাথে যুক্ত হবে? কোন একটা ধনাত্মক আয়নের সাথে। তাহলে আমাদের আরবিসির ভিতরে ধনাত্মক আয়ন কে আছে? পটাশিয়াম। তাহলে লোহিত রক্ত কণিকার ভিতরে পটাশিয়ামের সাথে কে যুক্ত হবে? এই ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে অস্থায়ী পটাশিয়াম ক্লোরাইড যৌগ তৈরি করবে। ঠিক আছে,
তার মানে ক্লোরাইড শিফট হলে ক্লোরাইড, দেখো অনেকে বুঝতে ভুল করে এই কোশ্চেনটা, ক্লোরাইড কোন আয়নের সাথে যুক্ত হয় ভাই? সো যদি বলে যুক্ত হয়, দুই রকমের কোশ্চেন হয় এখানে। যদি বলে যুক্ত হয়, তাহলে যুক্ত হয় কার সাথে? পটাশিয়াম আয়নের সাথে। আর যদি বলে তোমাকে যে বিনিময় হয় কার সাথে, বিনিময় হয় কার সাথে, কার সাথে বিনিময় হয়? তোমার বাইকার্বনেট আয়নের সাথে। কার সাথে? বাইকার্বনেট আয়নের সাথে, বাইকার্বনেট আয়নের সাথে বিনিময় হয়। ঠিক আছে, ওকে। তো এই গেল আমাদের 2 নাম্বার এমসিকিউ। আমরা এবার 3 নাম্বারে যাব। এটা হচ্ছে 3 নাম্বার এমসিকিউ। ঠিক আছে, দেখো সার্বজনীন দাতার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? সার্বজনীন দাতাকে তোমরা চাইলে কমেন্ট করতে পারো, এটা তো তোমরা 9-10 থেকে পড়ে আসছো। সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা। তাহলে সার্বজনীন দাতা মানে কি? সার্বজনীন দাতা হচ্ছে যে সবাইকে রক্ত দিতে পারে। এরকম একটাই আছে, সেটা হচ্ছে ও রক্তের গ্রুপ। এবং এই ও রক্তের গ্রুপের মধ্যে আবার ভাগ আছে, একটা আছে প্লাস, আরটা হচ্ছে কি মাইনাস। এদের মধ্যে যেটা মাইনাস, তাকে আমরা মূলত সার্বজনীন দাতা বলি, মানে এর সবচেয়ে বেশি, হ্যাঁ, মোর অ্যাপ্রোপ্রিয়েট এই দুইটার মধ্যে। ওকে, তো তোমাকে বলছে যে সার্বজনীন দাতার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? সার্বজনীন দাতার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? তার মানে ও রক্তের গ্রুপের ক্ষেত্রে আমার কোনটা প্রযোজ্য? আসো আমরা দেখি। ও রক্তের গ্রুপ, আমরা যখন রক্তের গ্রুপিং করছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে যে রক্তে অ্যান্টিজেনের উপর বেস করে আমরা রক্তকে 4 ভাগে ভাগ করছি। হ্যাঁ, সো অ্যান্টিজেনের উপর বেস করে আমরা ভাগ করছি কি কি? এ, বি, এবি এবং ও। ঠিক আছে, জায়গা তো হচ্ছে না, আমি একটু উপরে লিখি। ওকে, তাহলে অ্যান্টিজেনের উপর বেস করে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এ, একটা বি, একটা এবি এবং আরেকটা হচ্ছে ও। এ হচ্ছে মোট 4 ভাগে। আচ্ছা, এদের আবার বেশ কিছু, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টিজেনের উপর বেস করে। এখন এদের মধ্যে কি কি অ্যান্টিজেন আছে? আচ্ছা, অ্যান্টিজেন এর উপর ভিত্তি করে, ওকে, ভিত্তি করে এ বি, এবি এবং ও। তো এদের মধ্যে কি কি অ্যান্টিজেন আছে? যেমন এ, এর মধ্যে এ অ্যান্টিজেন আছে, এই জন্য এর রক্তের গ্রুপের নাম হচ্ছে এ রক্তের গ্রুপ। বি এর ক্ষেত্রে বি অ্যান্টিজেন থাকে, এই জন্য বি রক্তের গ্রুপ। এবির ক্ষেত্রে এবি অ্যান্টিজেন থাকে, মানে এও থাকে এবং বিও থাকে, এই জন্য এবি রক্তের গ্রুপ। আর ও এর ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন থাকে না, এই জন্য ও রক্তের গ্রুপ। ঠিক আছে, এবং এদের মধ্যে কিছু অ্যান্টিবডি থাকে। তো একটু বলে রাখি, অ্যান্টিবডি কিন্তু টোটালি উল্টা। যেমন কারো মধ্যে যদি এ অ্যান্টিজেন থাকে, তাহলে তার মধ্যে কি এ অ্যান্টিজেন থাকতে পারবে না, বি অ্যান্টিবডি থাকবে। বি অ্যান্টিজেন থাকলে এ অ্যান্টিবডি থাকবে। এবির ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি থাকবে না, এবং ও এর ক্ষেত্রে এবি অ্যান্টিবডি থাকবে। তো আমি এটার ব্যাখ্যাটা অন্য কোনো একটা ভিডিওতে দেব। ঠিক আছে, যে কেন এই সমস্যাটা হলো। অ্যাগ্লুটিনেশনের একটা বিক্রিয়া আছে, যে যদি আমরা অ্যান্টিজেন এ আর অ্যান্টিবডি এ যদি একসাথে থাকে, তাহলে তারা একসাথে বিক্রিয়া করে রক্তকে জমাট বাঁধায় ফেলে, এরকম হাবিজাবি অনেক বড় ব্যাপার স্যাপার আছে। আমরা অন্য একটা ভিডিওতে এই ব্লাড গ্রুপিং নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু দেখো, বলছে সার্বজনীন দাতার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ও এর ক্ষেত্রে কি কি প্রযোজ্য আমরা একটু দেখি। যে অ্যান্টিজেন কি বলছে, এ এবং বি অ্যান্টিজেন আছে। ভাই এ এবং বি অ্যান্টিজেন কি আছে? তোমরাই বলো ভাই, এ এবং বি অ্যান্টিজেন কি আছে? লাল কালারটার কি অবস্থা? আসে, কিছুটা বোঝা যায়। যাই হোক, এ এবং বি অ্যান্টিজেন কিন্তু নাই। ভাই দেখো, আছে? নাই। তার মানে এটা কিন্তু এমনিতেই বাদ। তো প্রয়োগমূলক এমসিকিউ সলভ করে একটা টেকনিক হচ্ছে, হয় একটা ভুল, না সবগুলো ঠিক। 3টার মধ্যে তুমি যে কোনো একটাকে ভুল প্রমাণ করবে, অথবা সবগুলাই ঠিক। ওকে, তাহলে আমরা যদি একটাকে ভুল প্রমাণ করছি, তাহলে বাকি 2টা কিন্তু আমার সঠিক। তাহলে অ্যান্সার কি 2 এবং 3। আনসার কি 2 এবং 3। তাহলে চলো, কেন 2 3 অ্যান্সার হচ্ছে আমরা একটু এক্সপ্লোর করি। দেখো, এবি অ্যান্টিবডি আছে, অবশ্যই এবি অ্যান্টিবডি আছে। দেখো, এবি অ্যান্টিবডি আছে। শুধুমাত্র একটি গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, শুধুমাত্র একটি গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। তোমরা কি বলতে পারবা এই গ্রুপটার নাম কি? ও শুধুমাত্র একটা গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, সেই গ্রুপটার নাম কি? আমি বলবো না, এটা এটা তোমরা বলবা। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, আচ্ছা, তার মানে একটি গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, সেটা কোন গ্রুপ এটা তোমরা কমেন্টে জানাবা। ওকে,
এই প্রশ্ন উত্তরটা তোমরা কমেন্টে জানাবা, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। বাট জেনে রাখো এটা সঠিক কিভাবে, কারণ ও হচ্ছে কিন্তু একটা গ্রুপ থেকে সে মানে সে তার সে রক্ত গ্রহণ করতে পারবে, ঠিক আছে। সো সার্বজনীন গ্রহিতা বলতেও কিছু একটা আছে, সো মাথায় রাখতে পারো, আমি একটা হিন্টস দিলাম। ওকে, আচ্ছা আমরা পরবর্তী এমসিকিউ তো চলে যাব। 6 নম্বর এমসিকিউ। দেখো 6 নম্বর এমসিকিউটা কি বলছে, লার্ভা দশা। লার্ভা দশা তো বুঝি আমরা, তাই না? লার্ভা দশা, লার্ভা দশা বুঝি না আমরা? আচ্ছা, যে দশায় জাইগোটের পর যে দশায় সে চলতে পারে, কোন একটা জাইগোটের পর যে দশায় চলতে পারে, এটাকে বলা হয় লার্ভা দশা। তাহলে তোমার লার্ভা দশা বলছে ফুলকা এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুসধারী প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। ফুলকাটা মূলত আমরা দেখি লার্ভা অবস্থায়, আর পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস। লার্ভা অবস্থায় ফুলকা আর পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস কার থাকে রে ভাই? কার থাকে? লার্ভা দশায় ফুলকা আর পূর্ণাঙ্গ দশায় ফুসফুস কার থাকে? আমার না, এটা থাকে ব্যাঙের। কার? এটা থাকে ব্যাঙের। কার থাকে? ব্যাঙের থাকে। ব্যাঙ কোন পর্বের? ব্যাঙ হচ্ছে করডাটা পর্বের। ব্যাঙ হচ্ছে কি? করডাটা পর্বের। করডাটা পর্বের। তারপর কোন উপপর্ব? ব্যাঙ করডাটা পর্বের কোন উপপর্বে? তোমরা একটু কমেন্ট করে জানাও করডাটা পর্বের কোন উপপর্ব। সেটা হচ্ছে ভার্টিব্রাটা উপপর্বে। ভার্টিব্রাটা উপপর্বে কোন অধিশ্রেণী? কোন অধিশ্রেণী? করডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের কোন অধিশ্রেণী? সেটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। নাম কি? ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর লেখা তো কি হচ্ছে, ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর, ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর উভচর শ্রেণীর একটি প্রাণী হচ্ছে কি এই ব্যাঙ। তাহলে আমরা একটু দেখি, দুটি অলিন্দ ও একটি নিলয় আছে। কয়টা? দুইটা অলিন্দ, একটা নিলয়। কথা কি ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে দেখি। ধরো তুমি এটা জানো না, পরবর্তী অপশনে যাই আমরা। আমাদের টেকনিক কি ছিল ভাই? যখন প্রয়োগমূলক এমসিকিউ থাকবে, তিনটার মধ্যে যে কোনো একটাকে ভুল প্রমাণ করব, অথবা তিনটাই সঠিক। দেখি এখানে কোনো ভুল আছে কিনা। দেহ এপিডার্মাল আইস দ্বারা আবৃত, এটা কি ঠিক? ব্যাঙে কি এপিডার্মাল আইস থাকে? এপিডার্মাল আইস মানে কি? যেটা সাপে থাকে। সাপ, রেপটিলিয়া বা সরীসৃপে, সাপ বা কুমিরে থাকে না, সাপে থাকে। তো দেহ এপিডার্মাল আইস দ্বারা আবৃত কার রে ভাই? এটা হচ্ছে সরীসৃপে। কার? সরীসৃপ শ্রেণী। বাট ব্যাঙ কোন শ্রেণী ভাই? ব্যাঙ হচ্ছে উভচর শ্রেণী। তাহলে কি হলো? না, হয় নাই। তার মানে অ্যান্সার কি? 1 এবং 3। তার মানে ব্যাঙের যে 3 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড থাকে, তার মধ্যে 2টা থাকে অলিন্দ, একটা থাকে কি নিলয়। ব্যাঙে যে 3 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড থাকে, তার 2টা থাকে কি অলিন্দ, আর একটি থাকে কি নিলয়। ব্যাঙে যে দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড থাকে, সরি 3 প্রকোষ্ঠী হৃৎপিণ্ড থাকে, তার একটা থাকে অলিন্দ, সরি দুইটা থাকে অলিন্দ, আর একটা থাকে কি নিলয়। নখরবিহীন আঙ্গুল থাকে। থাকে নখরবিহীন? হ্যাঁ, নখরবিহীন আঙ্গুল থাকে। ঠিক আছে, ওকে, মানে আঙ্গুলে কোনো নখ থাকে না। ঠিক আছে, এরপর 7 নম্বর এমসিকিউতে যাব আমরা। এটা কোন অধ্যায় থেকে হয়েছে বলো তোমরা, দেখি একটু কমেন্ট করে জানাও যে এটা কোন অধ্যায় থেকে করা হয়েছে এই কোশ্চেনটা। মানব দেহের সবচাইতে বড় অস্থির চ্যাপ্টার চলন এবং অঙ্গচলনা, জুলজি চ্যাপ্টার 7। জুলজি 7 থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। ঠিক আছে, তো দেখো মানব দেহের সবচাইতে বড় সবচাইতে বড় অস্থির নাম কি? এটা তো পারা উচিত, কমেন্ট করো। সবচাইতে বড় অস্থির নাম কি? বড় অস্থির নাম কি? ফিমার। মানব দেহের সবচাইতে বড় অস্থির নাম কি? ফিমার। তাহলে এই ফিমারে কি কি আছে? আচ্ছা, তো আমরা দেখি যে ফিমারের কিন্তু 2টা পার্ট। হ্যাঁ, ফিমারের কিন্তু 2টা পার্ট। ওকে, তো ঠিক মাঝখানের যে অংশ, এটার নাম হচ্ছে নিরেট অস্থি, আর এই জায়গাটা এটাকে বলা হয় স্পঞ্জি অস্থি। ঠিক আছে, এই পার্টটা নিরেট, আর উপরের
এই অংশগুলোকে বলা হয় স্পঞ্জি অস্থি। নিরেট কারণ এখানে অস্থি মজ্জা থাকে, বোন ম্যারো থাকে, এই জন্য এটা নিরেট। আচ্ছা, তোমাকে বলছে যে বড় অস্থিতে কি কি থাকে। আমরা জানি এই যে যে নিরেট অস্থি, এই যে নিরেট অস্থি, এই নিরেট অস্থির একক যেটা, এটা হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র। নিরেট অস্থির একককে কি বলা হয়? হ্যাবার্সিয়ান তন্ত্র। হ্যাবার্সিয়ান তন্ত্র। নিরেট অস্থির একককে কি বলা হয়? হ্যাবার্সিয়ান তন্ত্র। যেহেতু হ্যাবার্সিয়ান বিজ্ঞানী হ্যাবার্সিয়ান এটাকে আবিষ্কার করছে, এই জন্য হ্যাবার্সিয়ান তন্ত্র বলা হয়। এই হ্যাবার্সিয়ান তন্ত্রের ভিতরে কি থাকে ভাই? হ্যাবার্সিয়ান নালী থাকে। সো এটা সঠিক। হ্যাবার্সিয়ান তন্ত্রের আমি যদি একটু দেখাই গঠনটা, একটা হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র দেখতে অনেকটা এরকম হয়, 5 থেকে 15টার মতো থাকে, স্তর থাকে, এবং এই স্তরগুলার মাঝখানে মাঝখানে এরকম গোল গোল কিছু জিনিসপাতি থাকে। এগুলার নাম হচ্ছে ল্যাকুনা নামক গহ্বর থাকে। হ্যাঁ, আমার মনে হয় অন্য কালি দিয়ে গহ্বর গুলাকে দিলে ভালো হতো, আমরা অন্য কালি ইউজ করি। সো 5 থেকে 15টা, কোনো কোনো বইতে কম বেশি আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এটাকে বলা হয় কি, এগুলো হচ্ছে কি স্তর। এই স্তরের মাঝখানে মাঝখানে কি থাকে? 5 থেকে 15টার মতো ল্যাকুনা নামক গহ্বর থাকে। কি থাকে? ল্যাকুনা নামক গহ্বর থাকে। আর মাঝখানে থাকে একটা কেন্দ্রীয় নালী, এটাই হচ্ছে কি হ্যাবার্সিয়ান নালী। এর ভিতরে ধমনী, শিরা, স্নায়ু এগুলো থাকে। এই ল্যাকুনা হচ্ছে একটা গহ্বর। এই ল্যাকুনা থেকে কিছু উপবৃদ্ধি বের হয় বা সুতার মতো কিছু স্ট্রাকচার বের হয়। এই স্ট্রাকচার গুলাকে বলা হয় ক্যানালিকুলি। স্ট্রাকচার গুলোকে কি বলা হয়? ক্যানালিকুলি বলা হয়। স্ট্রাকচার গুলোকে কি বলা হয়? ক্যানালিকুলি বলা হয়। এবং এই ক্যানালিকুলির সাহায্যে তারা এক ল্যাকুনার সাথে আরেক ল্যাকুনার সংযোগ রক্ষা করে, যোগাযোগ রক্ষা করে আর কি। ল্যাকুনার সাহায্যে কি করে তারা? যোগাযোগ রক্ষা করে। ঠিক আছে, ল্যাকুনার সাহায্যে তারা কি করে? যোগাযোগ রক্ষা করে। ওকে, ল্যাকুনার সাথে তারা কি করে? যোগাযোগ রক্ষা করে। তাহলে দেখি আমরা, ল্যাকুনার সাথে তারা যোগাযোগ রক্ষা করে। তাহলে দেখো, তোমাকে বলছে এই যে যে হ্যাবার্সিয়ান নালী, পরে কি বলছে? ক্যানালিকুলি, তার মানে ক্যানালিকুলিও কিন্তু থাকে। ট্রাবেকুলা জিনিসটা কি? ট্রাবেকুলা জিনিসটা কি? এই যে ট্রাবেকুলা জিনিসটা, এই ট্রাবেকুলা হচ্ছে তোমার এই যে স্পঞ্জি অস্থি, স্পঞ্জি অস্থির একককে বলা হয় ট্রাবেকুলা। স্পঞ্জি অস্থির এককে বলা হয় কি? ট্রাবেকুলা। তার মানে আমাদের হিউমেরাস যেটা, সেখানে কিন্তু হ্যাবার্সিয়ান নালীও থাকে, ক্যানালিকুলিও থাকে, ট্রাবেকুলাও থাকে। সো অ্যান্সার ইজ তিনটাই, তিনটেই কারেক্ট। ঠিক আছে, ওকে। তো এখান থেকে অনেক সময় কোশ্চেন হয় যে এই যে এখানে, হ্যাঁ, যে এই যে ক্যানালিকুলি যেগুলা, এগুলার কাজ কি? এই ক্যানালিকুলি গুলোর কাজ হচ্ছে এক ল্যাকুনার সাথে আরেক ল্যাকুনার সংযোগ রক্ষা করা। ওকে, পরবর্তী এমসিকিউ তে আমরা চলে যাব। 6 নম্বর এমসিকিউ। আমি জানি না কতক্ষণ হয়েছে, বাট আমি যখন কোনো এমসিকিউ সলভ করে আমি চেষ্টা করি তোমাদেরকে একদম ডিটেলসে সলভ করাইতে, এবং কেন এই এমসিকিউ অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, দেখো, চোখের আলোক সংবেদী অংশ কোনটি? তো চোখের আলোক সংবেদী অংশ হচ্ছে, আলোক সংবেদী মানে কি? আলোকে যে রিসিভ করে। তো চোখের অনেকগুলো পার্টের মধ্যে একটা অংশ হচ্ছে রেটিনা। সেই রেটিনার ভেতরে থাকে রড কোষ এবং কোন কোষ। রেটিনার ভেতর কি থাকে? রড কোষ এবং কোন কোষ। আচ্ছা, তার মানে এই রড কোষ এবং কোন কোষগুলো মূলত আলোকে রিসিভ করে। সো আলোক সংবেদী অংশ কোনটা? আমার রেটিনা। ঠিক আছে, আচ্ছা, আইরিশ কি করে? তোমার আলোকে, আইরিশের ভেতর দিয়ে আলোটা যায়, চোখের আইরিশের ভেতর দিয়ে আলোটা যায়। যে আমার চোখে দেখো একদম কালো কালার, একদম কালোর ভেতরে একটা ডিপ কালো বর্ণের অংশ আছে, এটাকে বলে আইরিশ। ঠিক আছে, এর ভিতর দিয়ে যায়। তো এরপর দেখো, কোরোয়েড বলতে একটা জিনিস আছে, স্ক্লেরা বলতে একটা জিনিস আছে। স্ক্লেরা মানে হচ্ছে অক্ষি গোলকের একদম বাহিরে যে আবরণ, এটাকে বলে স্ক্লেরা। আর স্ক্লেরার নিচের দিকে যে আবরণটা থাকে বা স্ক্লেরার নিচে যে অংশটা থাকে, এটা বলে কোরোয়েড। ঠিক আছে, যাই হোক, তো অ্যান্সার হবে রেটিনা। আমরা পরবর্তী এমসিকিউ করতে যাই। এখানে বোঝার মতো তেমন, মানে বলার মতো তেমন কিছু নাই। সো আমরা পরবর্তীতে যাই। দেখো, অক্ষীয় কঙ্কালের অংশ কোনটি? অক্ষীয় কঙ্কাল, সো কঙ্কাল তন্ত্র থেকে এর আগে কিন্তু আমরা 2টা কোশ্চেন সলভ করলাম, এটা 3 নাম্বার। তো দেখো, অক্ষীয় কঙ্কাল, এটা জুলজি 7, আর এর আগে যেটা ছিল চোখের, এটা জুলজি 8। অক্ষীয় কঙ্কাল, কঙ্কালের 2টা পার্ট, একটা অক্ষীয় কঙ্কাল, একটা উপাঙ্গীয় কঙ্কাল। তো আমি মজা করে বলি যে অক্ষীয় কঙ্কাল মানে হচ্ছে তোমার মাঝখান, মানে ব্রেন এবং স্পাইনাল কর্ডের পার্ট, বা তোমার মেরুদণ্ড বা এবং বক্ষ, মানে বক্ষের যে বুকের যে অস্থিগুলো আছে সেগুলো।
আর উপাঙ্গীয় কঙ্কাল মানে হচ্ছে আমরা যে অংশগুলোকে মাসাজ করি, মাথা বাদে আমরা যে অংশগুলোকে মাসাজ করি, যেমন আমরা হাত মাসাজ করি, এটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। পা মাসাজ করি, উপাঙ্গীয় কঙ্কাল। অনেকে দেখবে যে ঘাট ঠাড়ে যে জায়গাগুলোকে মাসাজ করে, হ্যাঁ, এগুলাকে বলে বক্ষস্থি চক্র, এগুলা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের অংশ। ঠিক আছে, বাট তোমাকে চাইছে অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল মানে কি, এখানে ব্রেন আছে, মেরুদণ্ড আছে, এবং তোমার এই যে বুকের যে অস্থিগুলো আছে, রিবস, এগুলা। তো দেখি আমাকে কি বলছে, হিউমেরাস। বা হিউমেরাস হচ্ছে আমাদের বাহুর অস্থি, ঊর্ধ্ব বাহুর প্রথম অস্থিকে বলা হয় কি, এই হিউমেরাস। তাহলে হিউমেরাস কিন্তু অ্যান্সার হবে না, তাই হিউমেরাস বাদ। প্যাটেলা, প্যাটেলা হচ্ছে আমাদের পায়ের, প্যাটেলা হচ্ছে আমাদের পায়ের যে বাটিটা আছে, হ্যাঁ, পা ভাঁজ করলে তুমি যেই এখানে বাটির মতো একটা স্ট্রাকচার দেখতে পাও, এটাকে বলা হয় প্যাটেলা। সো এটা কিন্তু নিম্ন বাহুর অস্থি, সো এটা অক্ষীয় কঙ্কালের অস্থি না, সো এটাও বাদ। তোমাকে বলছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা কোনটা? স্ক্যাপুলা, স্ক্যাপুলা হচ্ছে আমাদের বক্ষ অস্থি চক্রের অস্থি। যেমন এখানে আমার যে অস্থিটা থাকে এর নাম হচ্ছে স্ক্যাপুলা না, এর নাম হচ্ছে তোমার ক্ল্যাভিকল। এটাকে পুরুষদের ক্ষেত্রে বলা হয় কলার বোন, কারণ দেখো আমার কলার কিন্তু, শার্টে কলার কিন্তু এটার উপরে আছে, কলার বোন বলা হয়। আর মেয়েদের ক্ষেত্রে এই ক্ল্যাভিকলকে বলা হয় বিউটি বোন। স্ক্যাপুলা হচ্ছে ক্ল্যাভিকলের ঠিক পেছনের দিকে, এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে যে অস্থিটা থাকে, এখানে একটা, এখানে একটা, দুইটা থাকে, এটা হচ্ছে স্ক্যাপুলা। তো এটা কিন্তু বক্ষস্থি চক্রের অস্থি, সো অক্ষীয় কঙ্কালের অস্থি না, তো এটাও কিন্তু বাদ। তাহলে কি থাকলো, প্যারাইটাল। এই ভাই প্যারাইটাল কই থাকে রে, কোথায় থাকে প্যারাইটাল? আমি একটু বলি তোমাদেরকে, দেখো, জাস্ট দেখো, আমার কপাল, এই যে কপাল, হ্যাঁ, কপাল খারাপ মানে এটা না, মানে এই যে কপাল, এই কপাল গঠনকারী যে অস্থি এর নাম হচ্ছে ফ্রন্টাল অস্থি। ফ্রন্টাল অস্থি, প্যারাইটাল অস্থি, অক্সিপিটাল অস্থি, টেম্পোরাল অস্থি। আবার চলো, আবার রিপিট, ফ্রন্টাল অস্থি, প্যারাইটাল অস্থি, অক্সিপিটাল অস্থি, টেম্পোরাল অস্থি। ওয়ান্স মোর, ফ্রন্টাল অস্থি, প্যারাইটাল অস্থি, অক্সিপিটাল অস্থি, টেম্পোরাল অস্থি। কয়টা কয়টা, কোনটা কয়টা কয়টা থাকে? এই যে একটা, দুইটা, একটা, দুইটা। হ্যাঁ, আচ্ছা, আবার আবার আবার, ফ্রন্টাল একটা, প্যারাইটাল হচ্ছে দুইটা, দুইটা, পিছনে অক্সিপিটাল আছে একটা, এবং দুই পাশে টেম্পোরাল নামে অস্থি আছে, দুই পাশে কয়টা, দুইটা। তাহলে আমি একটু অস্থিগুলোর নাম লিখে দেই। সেটা হচ্ছে আমাদের করটিকার অস্থি। করটিকার অস্থি মানে যেটা আমাদের মস্তকের আশেপাশে আছে। এই চারটা অস্থির নাম আমি একটু লিখে দিই। এক নাম্বার হচ্ছে ফ্রন্টাল, দুই নাম্বার হচ্ছে প্যারাইটাল, ফ্রন্টাল, প্যারাইটাল, তিন নাম্বার হচ্ছে অক্সিপিটাল। এই অক্সিপিটালে কিন্তু একটা ছিদ্র আছে, এটাকে বলা হয় ফোরামেন অফ ম্যাগনাম, এবং এই ছিদ্র দিয়ে আমাদের স্পাইনাল কর্ড বের হয়। এবং চার নাম্বার হচ্ছে টেম্পোরাল, চার নাম্বার হচ্ছে টেম্পোরাল। কয়টা করে থাকে? সিম্পল, এই যে দুই, এক, দুঃখিত, এক, দুই, এক, দুই, এভাবে মনে রাখবা, ঠিক আছে? আরো আছে দুইটা, আমি লিখতেছি না, পরবর্তীতে চলে যাই আমরা। ও, তাহলে আমাদের আগের উত্তর কি হবে? এই যে দেখো, এটা অ্যান্সার হবে প্যারাইটাল। ঠিক আছে, পরবর্তী এমসিকিউ। সো পরবর্তী এমসিকিউ হচ্ছে, দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় উপাদান কোনটি? জুলজি 10 থেকে আসছে, মানব প্রতিরক্ষা চ্যাপ্টার, জুলজি 10। দেখো, আমাদের মোট 3 ধরনের ডিফেন্স সিস্টেম আছে। ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স। সেকেন্ড লাইন ডিফেন্স চাইছে, অপশনগুলো দেখি। সেরুমেন, সেরুমেন হচ্ছে আমাদের কানের খোল। ফার্স্ট লাইন ডিফেন্সটা মনে রাখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে বাহ্যিকভাবে যে জিনিসগুলো আছে, হ্যাঁ, যেমন কানের সেরুমেন, যেটা আমরা যদি কান থেকে যে ময়লাটা বের হয় এটাকে বলা হয় কানের সেরুমেন বা কানের খৈল, এটা কিন্তু ফার্স্ট লাইন ডিফেন্স। ওকে, আচ্ছা, স্মৃতিকোষ, যেটা এই স্মৃতিকোষ হচ্ছে মেমোরি সেল। স্মৃতিকোষের আরেক নাম হচ্ছে মেমোরি সেল, মেমোরি সেল। স্মৃতিকোষের আরেক নাম কি ভাই? মেমোরি সেল। তাহলে এই মেমোরি সেল হচ্ছে তোমার থার্ড লাইন ডিফেন্সের অন্তর্ভুক্ত। সো এটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, এটা হচ্ছে থার্ড লাইন ডিফেন্স। ওকে, বাকি যে দুইটা আছে এই দুইটা নিয়ে একটু কথা বলি। সাইটোকাইনিন সেকেন্ড লাইন ডিফেন্স, এনজাইম
এখন তোমার ফার্স্ট লাইন ডিফেন্সও এনজাইম আছে, সেকেন্ড লাইন ডিফেন্সও এনজাইম আছে, তাহলে তুমি আনসার কোনটা দিবা? হুইচ ওয়াজ ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, এনজাইম নাকি সাইটোকাইনিন? এনজাইম নাকি সাইটোকাইনিন? মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সাইটোকাইনিন। এটা অনেকে ভুল করতে পারো, বাট অ্যান্সার হচ্ছে কি সাইটোকাইনিন। এনজাইম বলতে লাইসোজাইমকে বোঝায়, লাইসোজাইম কিন্তু আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সের অন্তর্ভুক্ত। সো অনেকে ভাবে লাইসোজাইম ভাবে, বাট অ্যান্সার দেয় সেকেন্ড লাইন ডিফেন্সের। যাই হোক, তো আমাদের অ্যান্সার কি হবে ভাই? সাইটোকাইনিন। অ্যান্সার কি হবে? সাইটোকাইনিন। অ্যান্সার হবে সাইটোকাইনিন। পরবর্তী এমসিকিউতে চলে যাব আমরা। এটা হচ্ছে আমাদের 9 নম্বর এমসিকিউ, এবং এরপর আর একটা এমসিকিউ আমি সলভ করাবো। 10টা, আজকে আমরা 10টা এমসিকিউ সলভ করবো এই ভিডিওতে। বাকি এমসিকিউর জন্য আমরা পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো। তো তোমরা দেখো, কন্যা সন্তান তার ক্রোমোজোম পায়, কন্যা সন্তান তার ক্রোমোজোম পায়, অর্থাৎ কন্যা সন্তানের ক্রোমোজোম কি ভাই? 2টা এক্স। কন্যা সন্তানের ক্রোমোজোম কি 2টা এক্স? এটা জুলজি 11 থেকে আসছে, এই এমসিকিউটা জুলজি 11 থেকে আসে। 2টা এক্স, এর মধ্যে একটা এক্স আসে পিতা থেকে, আরেকটা এক্স আসে মাতা থেকে। ওকে, একটা এক্স আসে পিতা থেকে, একটা আসে কোথা থেকে? মাতা থেকে আসে। চলো আমরা একটু দেখি কিভাবে আসে। পিতা হচ্ছে এক্স এক্স, পিতা এক্স এক্স, আচ্ছা পিতা হচ্ছে এক্স ওয়াই আর মাতা হচ্ছে এক্স এক্স। ওকে, আচ্ছা এটা তো তোমরা জানো, বাচ্চাকাল থেকে পড়ে আসছো। গ্যামেট তৈরি করলে এগুলো আলাদা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে এটা এক্স এক্স, এর সাথে এক্স এক্স, এর সাথে এক্স ওয়াই, এবং এই দুইটা মিলে আবার এক্স ওয়াই। তো কোন কালি দিলে ভালো দেখা যাবে? আই ডোন্ট নো, সাদাটা ইউজ করি। দেখো, খেয়াল করো, এরা হচ্ছে মেয়ে, হ্যাঁ এরা হচ্ছে মেয়ে, এরা হচ্ছে মেয়ে। তো মেয়ের এই এক্স ক্রোমোজোমটা আসছে কোথা থেকে রে ভাই? প্রথম এক্স ক্রোমোজোমটা কে কোথা থেকে আসছে? পিতা থেকে। পরের এক্স ক্রোমোজোমটা কার থেকে আসছে? কার থেকে আসছে? মাতা থেকে, রাইট? আচ্ছা, আবার এখানে আসি। প্রথম এক্স ক্রোমোজোমটা কার থেকে আসছে? পিতা থেকে। পরের এক্স ক্রোমোজোমটা কার থেকে আসছে? মাতা থেকে। তার মানে, তার মানে কন্যা সন্তানের তার যে ক্রোমোজোম, এটা পায় কার থেকে? একটা পায় পিতার থেকে, একটা পায় মাতার থেকে। সো অ্যান্সার হবে বাবা মা উভয়ের কাছ থেকে পায়। শুধুমাত্র মায়ের কাছ থেকে পায় না, শুধুমাত্র বাবার কাছ থেকে পায় না, ভ্রূণদের স্বতঃস্ফূর্তভাবে এগুলো তৈরি হবে? এই ক্রোমোজোম কি স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়? হ্যাঁ, এটা কি কেমিক্যাল যে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হবে? অ্যান্সার হচ্ছে কি বাবা মা উভয়ের কাছ থেকে পাবে। প্রশ্বাসের সময় কি ঘটে? যখন আমরা প্রশ্বাস নেই, মানে অক্সিজেন যুক্ত বাতাসটা যখন আমরা নেই, তখন কি ঘটে? তো প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের দুই ধরনের মাসেল কাজ করে। একটা হচ্ছে ডায়াফ্রাম, আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। একটা ডায়াফ্রাম, একটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। ডায়াফ্রাম হচ্ছে এটা, এখানে যে বুকের গহ্বর এবং উদর গহ্বর পৃথককারী একটা পর্দা। সো আমি একটু দেখাচ্ছি, এইভাবে হচ্ছে ডায়াফ্রাম থাকে প্রসারিত অবস্থায়। তো আমি বুক যখন বড় করব, তখন কিন্তু ডায়াফ্রাম নিচের দিকে নামবে, আর ডায়াফ্রাম যখন নিচের দিকে নামে, দেখো ডায়াফ্রাম কিন্তু সংকুচিত হচ্ছে, তাই না? এই যে আমার এখান থেকে এই পর্যন্ত তুমি খেয়াল করো, ডায়াফ্রাম কিন্তু সংকুচিত হচ্ছে, ঠিক আছে? ডায়াফ্রাম সংকুচিত হচ্ছে, তার মানে ডায়াফ্রাম সংকুচিত হয়, ঠিক আছে। তারপর কি? ইন্টারকোস্টাল পেশি প্রসারণ ঘটে। আচ্ছা, ইন্টারকোস্টাল মাসেল হচ্ছে, ইন্টার মানে মাঝে, কোস্টাল মানে আমাদের বুকের রিবস, পেশি মানে মাসেল। তার মানে আমাদের বুকে যে রিবস গুলো আছে, এই রিবস গুলোর মাঝে মাঝে যে মাসেল গুলো আছে, সেটা বলে ইন্টারকোস্টাল মাসেল। এই মাসেলে কি প্রসারণ ঘটে? আসলেই যখন এরা প্রসারণ করে, তখন এরা ভেতরের দিকে চলে যায়, আর এদের সংকোচন করতে এলে সামনের দিকে চলে আসে। তার মানে ইন্টারকোস্টাল পেশি যখন সংকোচন হয়, তখন এরা সামনের দিকে চলে আসে। আর সামনের দিকে চলে আসলে কি হবে ভাই? বুক ফুলবে, প্রশ্বাস হবে। তার মানে এটা কিন্তু ভুল আছে। এটা কি হবে? এটা হবে ইন্টারকোস্টাল মাসেলের কি হয়? ইন্টারকোস্টাল মাসেলের সংকোচন হয়, ইন্টারকোস্টাল মাসেলের সংকোচন হয়। এবং লাস্টে দেখো নিচের দিকের উপরের দিকে, আচ্ছা এটা হবে পরশুকা, নিচের দিকের পরশুকা উপরের দিকে চলে আসে, নিচের দিকের পরশুকা উপরের দিকে চলে আসে। এই যে
যখন আমাদের এই যে ইন্টারকোস্টাল মাসেলগুলা, এই মাসেলগুলো তো আমাদের রিবস বা পরশুকার এখানেই থাকে, তাই না? তো এটা যখন সংকুচিত হতো এটা সামনের দিকে চলে আসে, এবং ভেতরে থাকা পরশুকা দেখো এই যে সামনের দিকে চলে আসতেছে, তাই না? তুমি যখন প্রশ্বাস নিবা, তুমি যেভাবে নাও সেভাবে না, যারা ব্যায়ামবিদ যারা বা যারা জিম করে তারা যেভাবে প্রশ্বাস নেয়, এই যেভাবে, তুমি আমার দিকে একটু তাকাও, এই যে, তাই দেখো এই যে আমার রিবস গুলো কিন্তু সামনের দিকে চলে আসতেছে। সো নিচের দিকের পরশুকা মানে ভেতরের দিকে থাকা পরশুকা গুলা উপরে উঠে আসে, ঠিক আছে, উপরের দিকে উঠে আসতেছে। সো এটা কিন্তু ঠিক আছে, এটা ভুল। তার মানে 1 এবং 3 হচ্ছে কি কারেক্ট। সো অ্যান্সার ইজ খ, 1 এবং 3। এটা মূলত জুলজি 5 থেকে আসছে, জুলজি 5-এর কোশ্চেন এটা। সো আজকে আমাদের এই পর্যন্তই। এখানে আমরা আজকে মোট 10টা এমসিকিউ সলভ করলাম। তো এই 10টা এমসিকিউ যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, তোমরা নির্দ্বিধায় আমাদেরকে জানাতে পারো, চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই তোমরা এই ভিডিওতে আমি যতগুলো ইনফরমেশন দিয়েছি সেগুলা ইনস্ট্যান্ট দিয়েছি ভাই, দু একটা এদিক সেদিক হইলেও হইতে পারে। তো তোমরা একটু, যদি তোমাদের খটকা লাগে, একটু বই থেকে দেখে নেবে, ঠিক আছে? আর একটা কথা, অবশ্যই অবশ্যই তোমরা এগুলোকে নোট করবে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।